আসসালামু আলাইকুম। বিডি পাঠশালায় স্বাগতম। আমরা এর আগের পর্বে অ্যাসেট নিয়ে অনেকটা আলোচনা করেছি। আমরা অ্যাসেট কি আমরা বোঝার চেষ্টা করেছি, অ্যাসেট কিরকম হয়, অ্যাসেটের মধ্যে কি কি থাকে সেটা আমরা জানার চেষ্টা করেছি। আমাদের এই পর্বে আমরা চেষ্টা করব লায়াবিলিটি সম্পর্কে কিছু জানতে। লায়াবিলিটি, ওকে। তো লায়াবিলিটি লায়াবিলিটির একদম যদি জেনারেলি আমরা কথা বলতে যাই, তাহলে হচ্ছে লায়াবিলিটি হচ্ছে প্রমিস। প্রমিস, কাউকে কোনো কিছু প্রমিস করেছি, সেই প্রমিসটা যে রাখতে হবে, এটি হচ্ছে আমার লায়াবিলিটি। আমরা বাংলায় বলে দেনা বা ধার। আমরা যে মানুষ থেকে ধার নিয়ে আমাদের যে ধার ফেরত দিতে হয়, এই জিনিসটাকে বলছি আমরা লায়াবিলিটি। এটিকে বিজনেসের ভাষায় রেসপন্সিবিলিটি টু আদার্স বলা যায়। এবং অন্যের কাছে যে আমার রেসপন্সিবিলিটি, অন্যের কাছে যে আমি দায়বদ্ধ, এটি হচ্ছে আমার লায়াবিলিটি। ঠিক অ্যাসেটের মতো লায়াবিলিটিও আছে দুই রকম, আপনার শর্ট টার্ম লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি। বিশেষ করে অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল দুইটা জিনিস, এটাকে সংক্ষেপে এপি বলে। বড় করে লিখে দিই, অ্যাকাউন্টস পেয়েবল। আরেকটা আছে নোটস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবল এই দুটি জিনিস শর্ট টার্ম লং টার্ম হতে পারে। আমরা আগে দেখব অ্যাকাউন্টস পেয়েবল কি। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল ঠিক অ্যাকাউন্টস রিসিভেবলের বিপরীত। আমরা অ্যাসেটে পড়েছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল, যেখানে আমরা কারো কাছ থেকে কোনো কিছু পাচ্ছি, সেটা শর্ট টার্ম হোক বা লং টার্ম হোক, ক্যাশ পাচ্ছি বা যে কোনো কিছু আমরা যে পাচ্ছি তার কাছ থেকে যে পাবো আমরা, এটা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস পেয়েবল ঠিক উল্টো। আমরা যার কাছ থেকে পাচ্ছিলাম, আমরা এখন তার পজিশনে। আমি মনে করুন মিস্টার এক্স মিস্টার ওয়াই থেকে টাকা পেত, তাহলে মিস্টার এক্স এর ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আর মিস্টার ওয়াই এর ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। মিস্টার এক্স টাকা পায় মিস্টার ওয়াই থেকে, আর মিস্টার ওয়াই মিস্টার এক্স এর কাছে টাকা দিতে দায়বদ্ধ। তাই মিস্টার এক্স যখন মিস্টার ওয়াই কে 10 টাকা দেবেন, তখন মিস্টার এক্স তার অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টসে 10 টাকা লিখে রাখবেন। আর মিস্টার ওয়াই যখন মিস্টার এক্স থেকে 10 টাকা নেবেন, তখন তিনি তার অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টে এই 10 টাকা লিখে রাখবেন। তাই আমরা বুঝতে পারছি যে একই ট্রানজেকশন। এই যে একটা ট্রানজেকশন, সে 10 টাকা দিল, সে প্রমিস দিল যে আমি ফেরত দেবো। এই যে একটা ট্রানজেকশন, প্রমিস ট্রানজেকশন হয় এখানে। এই যে প্রমিসটা দিল, এটা একটা ট্রানজেকশন। এবং এই ট্রানজেকশন, একই ট্রানজেকশন দুইজনের অ্যাকাউন্টে দুই রকম। মিস্টার এক্স এর অ্যাকাউন্টস একরকম, মিস্টার ওয়াই এর অ্যাকাউন্টস একরকম। মিস্টার এক্স এর জন্য যেটা অ্যাসেট, দ্যাট মিনস অ্যাকাউন্ট রিসিভেবল, মিস্টার ওয়াই এর জন্য সেটি অ্যাকাউন্টস পেয়েবল। তাই মিস্টার এক্স এর জন্য যেটি পাওনা, মিস্টার ওয়াই এর জন্য সেটি দেনা। তাই আমরা বুঝতে পারছি অ্যাকাউন্টস পেয়েবল হলো ঠিক অ্যাকাউন্টস রিসিভেবলের বিপরীত। তাই আমরা আগের মধ্যে বলছি, যদি এটি 6 মাস বা 1 বছরের মতো হয়, বা ক্ষেত্র বিশেষে 2 বছর হয়, যদি হয় তাহলে এটাকে আমরা বলছি শর্ট টার্ম অ্যাকাউন্টস পেয়েবল। আর যদি 3, 4 বা 5 বছরের মতো হয়, 3, 4, 5 এমনও হয়, তাহলে সেটাকে আমরা ধরে নেব লং টার্ম অ্যাসেট। ঠিক আছে। আর এরপর আসছে নোটস পেয়েবল। নোটস পেয়েবলটা একটু আমরা আলোচনা করি। নোটস পেয়েবল বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা অনেকে ব্যাংকের প্রমিসারি নোটের সাথে পরিচিত, যেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রমিসারি নোট আছে, তাছাড়া বিভিন্ন রকম বিলস আছে। এই বিলসগুলো হয় নোটের মতো। আমরা একটু এক্সপ্লেইন করলে হয়তো ব্যাপারটা ধরতে পারি। হুম নোট হচ্ছে, যদি আমি কোনো ব্যাংক থেকে কোনো প্রমিসারি নোট ইস্যু করি, ধরা হোক প্রমিসারি নোট, এই প্রমিসারি নোট আমি ব্যাংক থেকে নিয়েছি, এটি আমাকে ফেরত দিতে হবে। ঠিক অ্যাকাউন্টস পেয়েবলের মতো এটিও আমাকে 5 মাস, 6 মাস, বা 1 বছরের মতো, 1 থেকে 5 বছরের মতো সময় নিতে পারে। সময়ের উপর ডিপেন্ড করে এই নোটস পেয়েবল আমার শর্ট টার্ম কিংবা লং টার্ম অ্যাসেট হবে, লং টার্ম লায়াবিলিটি আন্ডারে পড়ে যাবে। তাই নোটস পেয়েবল হলো ব্যাংক থেকে যেসব আমরা নোটগুলো ইস্যু করি,
প্রমিসারি নোট বা বিলস অফ নোটস, এগুলো যে আমাদের ফেরত দেওয়ার যে লায়াবিলিটি, এটি যে আমাদের রিটার্ন করার যে লায়াবিলিটি, এটাকে আমরা বলছি নোটস পেয়েবল। তাই নোটস পেয়েবল হলো আরেকটি অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টস পেয়েবল হিসেব। এরপর আছে ইন্টারেস্ট পেয়েবল। ইন্টারেস্ট পেয়েবল এর ব্যাপারে আমরা সামান্য আলোচনা করে দেখি। এটা মুছে নিই কিছুক্ষণের জন্য। ইন্টারেস্ট পেয়েবল, আমরা এর আগে একটি আলোচনা করেছিলাম অ্যাকাউন্টস পেয়েবল। ধরুন আপনি কোনো ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিয়েছেন, 10 লাখ টাকা লোন নিয়েছেন এবং সেই ব্যাংক আপনাকে প্রতি বছরে আপনাকে চার্জ করবে 1000 টাকা পার লাখ ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। এটি অর্থ হচ্ছে আপনি প্রতি লাখে আপনাকে সে 1000 টাকা করে ইন্টারেস্ট চার্জ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে 10 লাখ টাকা লোন নিয়েছিল, প্রতি লাখে তার 1000 টাকা করে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার 10 লাখে মোট ইন্টারেস্টের পরিমাণ, দ্যাটস রাইট, 10,000 টাকা, এবং 5 বছরে সেই 10,000 টাকার ইন্টারেস্টের পরিমাণ মোট গিয়ে দাঁড়াবে 10,000 ইন্টু 5, 50,000। এই যে টোটাল অ্যামাউন্ট অফ 50,000, 5 বছর পরে এই 50,000 টাকা হলো আমার ইন্টারেস্ট পেয়েবল। দ্যাট মিনস আমার 10 লাখ টাকা তো তাকে ফেরত দিতে হবেই, যেহেতু আমি 10 লাখ টাকা লোন নিয়েছি। এটার সাথে সাথে আমাকে এই 50,000 টাকা ইন্টারেস্টটাও পেমেন্ট করতে হবে, যেহেতু আমি ব্যাংকের সাথে এই বিষয়ে আমার চুক্তি হয়েছে যে আমি 5 বছরের জন্য তোমার 10 লাখ টাকা আমার কাছে রাখবো, আমি ব্যবহার করবো, ব্যবসা করবো, যাই করবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, কিন্তু তোমাকে আমি লাখে 1000 টাকা করে 5 বছর পরে আমি ইন্টারেস্ট পেমেন্ট করব। দেখা যাচ্ছে মোট ইন্টারেস্ট এলো 50,000 টাকা। এই যে ইন্টারেস্টটা পেমেন্ট করার বিষয়, এই যে ইন্টারেস্টটা আমার পেয়েবল, আমি পে করতে হবে, সেজন্য এটাকে আমরা বলছি ইন্টারেস্ট পেয়েবল। এবং কোনো রকম সন্দেহ নেই এটি একটি লায়াবিলিটির মধ্যেই পড়ছে। নেক্সট হচ্ছে unearned revenue. unearned revenue, unearned revenue বোঝার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ রেভিনিউ। রেভিনিউ কি? রেভিনিউ হচ্ছে সেই সব জিনিস, সেই সব টাকা বা সেই সব আর্নিংস যা আমরা আমাদের কোনো প্রডিউসড প্রোডাক্ট বিক্রি করে পাই। ধরুন ইউনিলিভার কোম্পানি লাক্স বিক্রি করছে, লাক্সের সাবান বিক্রি করছে। একটি লাক্স সাবানের দাম কত? 25 টাকা বা 30 টাকা হয়। তাহলে সাবানটা বিক্রি করার পরে যে 30 টাকাটা ইউনিলিভারের কাছে আসছে বা রিটেইলারকে দিয়ে যে 20 টাকা বা 25 টাকা তাদের কাছে আসছে, এটাকে বলছি আমরা রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে আয়। রেভিনিউকে কখনোই প্রফিটের সাথে মিশিয়ে ফেলবেন না, নেভার। রেভিনিউ এবং প্রফিট এক জিনিস নয়। রেভিনিউ থেকে আমরা প্রফিট হিসাব করি, রেভিনিউ থেকে আমাদের খরচাপাতি বাদ দিয়ে যা থাকে তাই হয় প্রফিট। তাই রেভিনিউ আর প্রফিট এক জিনিস নয়। রেভিনিউ হচ্ছে তাই যা আমাদের পকেটে চলে আসে, আমাদের প্রোডাক্ট আমরা সেল করার পরে যা আমাদের পকেটে আসে সেটাই হচ্ছে আমাদের রেভিনিউ, যা আমাদের ক্যাশ বক্সে ঢুকে যায়। আমরা যদি একটি ছোট মুদির দোকানও কল্পনা করি, ধরুন আমরা চায়ের দোকান দিয়েছি, একটা টি স্টল দিয়েছি, আমরা 10 কাপ চা বিক্রি করলাম, যা পেলাম 5-10-এ 50 টাকা পেলাম, আমাদের ক্যাশ বক্সে ঢুকিয়ে ফেললাম। কিন্তু এই 50 টাকা কি আমাদের প্রফিট? না, কারণ আমাদের দিন শেষে হিসাব করতে হবে, আমাদের বা মাস শেষে হিসাব করতে হবে আমাদের টি স্টলের, যে টি স্টলটা আছে, এটা টি স্টল, এই টি স্টলের যে ভাড়া আছে, আপনার কন্ডেন্স মিল্কের ভাড়া আছে, সরি কন্ডেন্স মিল্কের কস্ট আছে, আপনার কাপ কেনার কস্ট আছে, কেটলি আছে, অনেক রকম। এইসব জিনিসের যে কস্ট, এটা আমাকে অ্যাড করতে হবে। কস্টগুলা দেখে, এক্সপেন্সগুলা দেখে, এরপর আমার সবগুলা এই 50 টাকা থেকে ইউনিট হিসেবে 50 টাকা থেকে আমাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমি যা যা পাবো তাই হবে প্রফিট। তাই রেভিনিউ আর প্রফিট কি কখনো এক করবেন না। তাই রেভিনিউ হচ্ছে যা আমরা পাচ্ছি।
আমরা লাক্সের উদাহরণ দিয়ে বলছিলাম যে যদি কেউ কোনো কিছু সেল করে, সেল করার পরে তার পকেটে যা চলে আসে সেটার বিনিময় মূল্য যা তার কাছে চলে আসে, এটাই হচ্ছে রেভিনিউ। তো একটি বড় কোম্পানির ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত প্রোডাকশন সেল করার পরে, সমস্ত প্রোডাকশন মার্কেটে ছেড়ে তা সেল করার পরে আমাদের পকেটে যা আসছে সেটাকে আমরা বলছি রেভিনিউ। এটা সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, কারণ আমরা জানি প্রোডাক্ট হয় দুই রকমের, একটা হচ্ছে গুডস আর একটা হচ্ছে সার্ভিস। গুডস হচ্ছে যদি কোনো ট্যানজিবল জিনিস আপনি সেল করেন, ট্যানজিবল বলতে যেটা দেখতে পাওয়া যায়, ধরতে পাওয়া যায় এমন জিনিসকে বলে গুডস। যেমন আপনি যদি সাবান বিক্রি করেন, বিস্কিট বিক্রি করেন, যে কোনো কিছু বিক্রি করেন যা আপনি দেখতে পাচ্ছেন, যা আপনি ব্যবহার করতে পারছেন, সেটাকে বলা হয় গুডস। আর যদি আপনি সার্ভিস বিক্রি করেন, সার্ভিস কিভাবে বিক্রি করে, যেমন নাপিত, সে আপনার চুল কেটে দেবে, এখানে কোনো কিছু, এই সার্ভিস ধরার মতো কিছু নয়, এই সার্ভিস দেখা যাবে না, এটা আপনি অনুভব করতে পারবেন, জাস্ট ধরতে পারবেন না, সার্ভিস দিচ্ছে আপনাকে। তেমনি আপনাকে মেডিকেল সার্ভিস দিচ্ছে কেউ, ডাক্তার এসে আপনাকে অ্যাসেসমেন্ট করে দিচ্ছে, আপনি ডাক্তারকে ফিস দিয়ে দিচ্ছেন, কিন্তু ডাক্তার আপনাকে বিনিময়ে কোনো কিছু দেয়নি, এমন কিছু দেয়নি যে আপনি ধরে রাখতে পারবেন, এটাকে বলা হচ্ছে সার্ভিস। আর অনেক রকম আমরা যদি আমাদের ডে টু ডে লাইফে আমরা দেখি, তাহলে আমরা অনেক কিছু সার্ভিস দেখতে পাচ্ছি। যেমন ইন্টারনেট প্রোভাইডাররা আমাদেরকে ইন্টারনেট দিচ্ছে, তারা কিন্তু আমাদেরকে জাস্ট মডেমটা ছাড়া আর কিছুই দিচ্ছে না, অটোমেটিক আমরা সার্ভিসটা পাচ্ছি, এগুলোকে বলে সার্ভিস। তাই গুডস এবং সার্ভিস দুইটাই সেল করার পরে যা আমাদের পকেট আসে তাকে আমরা বলছি রেভিনিউ। এখন প্রশ্ন আসে, হোয়াট ইজ আনআর্নড রেভিনিউ? আনআর্নড রেভিনিউকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় লায়াবিলিটি কেন বলছি? আমরা যেহেতু রেভিনিউ বুঝে গেছি, আনআর্নড রেভিনিউ এখন আমরা বুঝতে খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না। আমরা আনআর্নড রেভিনিউ তখনই বলবো যখন আমরা কোনো একটি সার্ভিস বা গুডস দেওয়ার আগেই তার টাকাটা পেয়ে যাই। এটাকে আমরা অনেক সময় আগে ভাগে দিয়ে ফেলা বলি, যেমন আগেই পেমেন্ট করে দিয়েছে, অ্যাডভান্সও বলে থাকি আমরা অনেক সময়। যেহেতু আমরা জানি যে অ্যাডভান্স কিছু পার্সেন্ট হয়, অনেক সময় বলা হয় একটি কাজ করে দাও, 10% আগে দিয়ে দিচ্ছি, বাকিটা কাজ হলে দেবো। এই জিনিসগুলোকে আমরা বলছি আনআর্নড রেভিনিউ, কারণ আমি এখনো কাজটা করে দিইনি। আমরা যেমন হিসাব করে দেখি, আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, আপনি বাসে যাবেন, বাসের টিকিট মনে করেন 400 টাকা, যদি এত কম না, বাসের টিকিট মনে করেন 400 টাকা। আপনি মনে করেন হানিফে যাবেন, হানিফে যদি যান তাহলে আপনি হানিফকে করবেন কি, 400 টাকা দিয়ে দেবেন। আজকে মনে করেন 10 তারিখ, আপনার বাসের টিকিটের টাইম হলো 13 তারিখ, তাহলে আপনি 10 তারিখ টিকিট করার সময় আপনি হানিফকে 400 টাকা দিয়ে দিয়েছেন। হানিফ আপনাকে রিটার্নে আপনাকে একটা বাসের টিকিট ধরিয়ে দিয়েছে। এই টিকিটটা আপনার কাজে লাগবে 13 তারিখ। আপনি হানিফকে যে 400 টাকা দিয়েছেন সেটা কিন্তু টিকিটের জন্য দেননি, টিকিটটা কিন্তু 400 টাকার দামের কিছু নয়। টিকিটটা যেহেতু 400 টাকা দামের নয়, তাই এই 400 টাকাটা কিসের, এই 400 টাকা হচ্ছে আপনি সার্ভিস নিতে চান। আপনি বলছেন আমি আপনাকে 400 টাকা দিব, আপনি আমাকে বিনিময়ে চট্টগ্রাম পৌঁছে দেবেন। এই যে সার্ভিসটা, আপনি 400 টাকা দেওয়ার পরে কি সে আপনাকে সার্ভিসটা দিয়ে দিয়েছে? অবশ্যই দেয়নি, কারণ এখনো সার্ভিসটা প্রোভাইড করা বাকি। সে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করার মতো একটি প্রমিস দিয়েছে, জাস্ট এই জিনিসটা হচ্ছে প্রমিস। এই যে টিকিটটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রমিস যে ইয়েস, আমি আপনাকে চট্টগ্রাম পৌঁছে দেবো 13 তারিখ সকালে। তাই হানিফের অ্যাকাউন্ট যখন আমরা দেখব, হানিফ কিন্তু তার অ্যাকাউন্ট সেটাকে আনআর্নড রেভিনিউ হিসেবে অ্যাড করে নেবে, কারণ সার্ভিস এখনো প্রোভাইড করেনি, আপনি এখনো সার্ভিসটা পাননি, কিন্তু সার্ভিসটা সে আপনাকে দেওয়ার আগেই 400 টাকা পেয়ে গেছে, সে তার পেমেন্ট হয়ে গেছে। এটাকে আমরা বলছি রেভিনিউ, বাট সে এখনো এটা আর্ন করেনি। এটা সে অর্জন করে নেয়নি, সে এখনো সার্ভিস দেয়নি, এই জন্য এটাকে বলছে আনআর্নড রেভিনিউ বলছে। তাই আনআর্নড রেভিনিউ একটি লায়াবিলিটি, কেননা হানিফ আপনার নিকট দায়বদ্ধ, কারণ আপনি, আপনার কাছ থেকে সে টাকা নিয়ে নিয়েছে, আপনাকে সে একটা নোটও দিয়ে দিয়েছে যে এই যে এটিকে বলছে টিকিট, আপনি এটির বিনিময়ে যাত্রা করবেন 13 তারিখ, আপনাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট এটা আপনি আমাকে দেখাবেন, আমি আপনাকে বাসে তুলে দেবো, বাস আপনাকে চট্টগ্রাম নামিয়ে দেবে। তাহলে এটাকে আমরা বলছি আনআর্নড রেভিনিউ, কারণ এটি তার প্রতি একটি লায়াবিলিটি, এখন সে আর্ন করেনি এবং সে দায়বদ্ধ আপনাকে চট্টগ্রাম পৌঁছে দিতে। তাই আনআর্নড রেভিনিউ হলো একটি লায়াবিলিটি, এখানে আর কোনো সন্দেহ নেই। তাই এটা আমরা অ্যাকাউন্টস পেয়েবল বা
পেয়েবল বা নোটস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল এসবের সাথে আমরা এটাকেও লায়াবিলিটি বলছি, কারণ এটাও একটা সার্ভিস গিভেবল, এখনো সার্ভিস দেয়নি। তাই এটাই মোটামুটি আমাদের লায়াবিলিটি সম্পর্কে ধারণা। আমরা অ্যাকাউন্টিং এর দুটি ইম্পর্ট্যান্ট সাইড আমরা দেখে ফেলেছি, একটি হলো অ্যাসেট আর একটি হলো লায়াবিলিটি। আচ্ছা, এখন আমরা অ্যাকাউন্টিং এর আরেকটি শাখাতে যাব, আরেকটি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, একটি ইম্পর্ট্যান্ট টপিকে চলে যাচ্ছি, সেটাকে আমরা বলছি ওনার্স ইকুইটি, শর্টকাটে ওই বলে। অথবা এটাকে আরেকটি নামও বলে, সেটা হচ্ছে স্টক হোল্ডার্স ইকুইটি। আচ্ছা, ওনার্স ইকুইটি বা স্টক হোল্ডার্স ইকুইটি কি? প্রথমে বলে দিচ্ছি কোথায় ওনার্স ইকুইটি হবে, কোথায় স্টক হোল্ডার্স ইকুইটি হবে। ওনার্স ইকুইটি হবে যদি আপনি সোল প্রপ্রাইটারশিপের মধ্যে থাকেন, মানে শুধু আপনার বিজনেস, আপনি একজনই মালিক আর কেউ নয়, এখানে আর কোনো অংশীদার নেই, তখন হবে সেটা ওনার্স ইকুইটি। এবং যখন আপনি পার্টনারশিপ বিজনেস চালু করবেন, আমরা জানি যারা একটু কোম্পানি লটা নিয়ে জানা আছে তারা জানেন যে পার্টনারশিপের মধ্যে, পার্টনারশিপ বিজনেসে কখনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না, এটি অপশনাল। তাই ওনার্স ইকুইটি তখনই হয় যখন আমি সোল প্রোপ্রাইটর হব অথবা আমি পার্টনারশিপ বিজনেসে থাকব, তখন জাস্ট ওনার্স ইকুইটি আমি ব্যবহার করব আমার অ্যাকাউন্টিং এর ব্যালেন্স শিট বা যে কোনো কিছুর জন্য। এবং স্টক হোল্ডার্স ইকুইটি হচ্ছে সেই সব কোম্পানির জন্য যারা লিমিটেড কোম্পানি, যারা স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড, যাদের শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হয়, তাদেরকে বলছি আমরা কোম্পানি। সেই সব কোম্পানির জন্য আমরা বলবো স্টক হোল্ডার্স ইকুইটি, আমরা সেখানে ওনার্স ইকুইটি সাধারণত বলবো না, কারণ ইন্টারন্যাশনালি সেটা স্টক হোল্ডার্স ইকুইটি বলে ইউজ হয়। আমরা বাংলাদেশে আছি বলে যে আমরা আমাদের মতো চলবো তেমন নয়, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মিলে থাকার চেষ্টা করব এবং সেটা করা উচিত। তাই এটাকে বলছে স্টক হোল্ডার্স ইকুইটি। এখন স্টক হোল্ডার্স ইকুইটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। স্টক হোল্ডার্স ইকুইটিকে আসলে বলা হয় কন্ট্রিবিউটেড ক্যাপিটাল। কন্ট্রিবিউটেড ক্যাপিটাল মানে হচ্ছে, কন্ট্রিবিউটেড শব্দের অর্থ হচ্ছে একজোট করা, সবাই একসাথে কোনো কিছু কন্ট্রিবিউট করলে আমরা ওইটাকে কন্ট্রিবিউটেড বলছি। ক্যাপিটাল মানে তো আমরা জানি একটা কোম্পানির মেইন যে ইনভেস্টমেন্ট, মেইন যে টাকা, মেইন যে অ্যাসেট, যে মানিটারি ভ্যালু, যেটা যেটা দিয়ে আমরা বিজনেস চালু করবো, এটাকে বলছি ক্যাপিটাল। আর কন্ট্রিবিউটেড হচ্ছে সবাই একযোগ হয়ে যেটা শেয়ার করে। কন্ট্রিবিউটেড ক্যাপিটালকে আমরা দুই রকম বলতে পারি, কমন স্টক এবং প্রেফার্ড স্টক। কমন স্টক হচ্ছে সেই সব স্টক যাদের যা আমরা কেনা বেচা করি শেয়ার মার্কেটে। হুম, এমনও হতে পারে যে একজন কমন স্টকের মালিক কোম্পানির সাথে কোনো রকমে সংযুক্ত নন, তিনি জাস্ট কোম্পানির শেয়ারগুলো শেয়ার মার্কেট থেকে কিনে নিয়েছেন, সেটা আইপিও এর মধ্যে হোক। আইপিও বলতে আমরা বুঝি ইনিশিয়াল পাবলিক অফারিং। ইন কেস আপনারা আইডিয়াটা নেই, আইপিও এটাকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিং। এর মাধ্যমে শুরুতেই একটি কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড হয়, তার শেয়ার সে ফেস ভ্যালুতে কেনা বেচা শুরু করে এবং মানুষ স্টক মার্কেট থেকে কিনে নেয়। এবং আবার আমরা জানি প্রায় সেকেন্ডারি মার্কেটে অনেকে কেনাবেচা করেন, এভাবে যে কেউ একটি কোম্পানির স্টক, কমন স্টক কিনে নিতে পারেন। প্রেফার্ড স্টকও খুব একটা ডিফারেন্ট নয় কমন স্টক থেকে, কারণ প্রেফার্ড স্টক হলো সেসব স্টক যেগুলো জন্য তারা প্রেফারেন্স পান, তারা আগেই যদি কাউকে ডিভিডেন্ড দিতে হয় তাদেরকে আগে দিতে হয়। এটাই, এর চেয়ে বেশি কোনো পার্থক্য কমন স্টকের সাথে নেই। আচ্ছা, আর ওনার্স ইকুইটি হবে শুধুমাত্র সোল প্রোপ্রাইটরের জন্য, আমরা সেটা জানি, যেটা সোল প্রোপ্রাইটর এবং যারা পার্টনারশিপ বিজনেস আছেন তারাই শুধু ওনার্স ইকুইটি ব্যবহার করবে। এর বেশি স্টক হোল্ডার সিকিউরিটির সাথে খুব একটা পার্থক্য নেই, তবে একটি সামান্য পার্থক্য আছে যেটাকে বলা হয় লায়াবিলিটির ক্ষেত্রে কোম্পানি এবং পার্টনারশিপ বা সোল প্রোপ্রাইটরশিপের মধ্যে পার্থক্য হলো কোম্পানির লায়াবিলিটি হলো লিমিটেড, আর পার্টনারশিপ বা সোল প্রোপ্রাইটরশিপের লায়াবিলিটি হলো আনলিমিটেড।
এটার অর্থ কি? অর্থ হলো লিমিটেড লায়াবিলিটি মানে যখন কোনো কোম্পানি যখন লিকুইডেশনে চলে যায়, ধরুন কোম্পানি খুব লসে পড়ে গেছে বা কোম্পানির কোনো আর সুযোগ নেই এক্সপ্যান্ড করার, তখন কোম্পানি লিকুইডেশনে চলে যায়, অর্থাৎ কোম্পানি নিজেদের শেয়ার টিয়ার সব বিক্রি করে দিয়ে তাদের সবকিছু লিকুইড করে ফেলে। ফলে কোম্পানির যে শেয়ার হোল্ডাররা, স্টক হোল্ডাররা, তাদের তাদের পার্টনারশিপ অনুযায়ী তাদের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল অনুযায়ী তারা তাদের লসটা বিয়ার করবেন। তারা যখন লিকুইডেশনে চলে যাবেন তখন তাদের অ্যাসেট থেকে যেগুলো চলে যাবে সেই সব হবে শুধুমাত্র তাদের কন্ট্রিবিউটেড ক্যাপিটালটাই, এর বেশি আর লিকুইডেশনে যাবে না। কিন্তু পার্টনারশিপ বা সোল প্রোপ্রাইটরশিপ যখন আপনার লিকুইডেশনে চলে যাবে তখন তারা আপনার বাড়ি, গাড়ি, আপনার বিছনাপত্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চলে আসবে। এটাকে বলছে আনলিমিটেড লায়াবিলিটি। যদি যথেষ্ট পরিমাণ ক্যাপিটাল পাওয়া না যায় আপনার কোম্পানি বা আপনার দোকান বা আপনার ব্যবসা লিকুইডেট করার পরে, তখন আপনার কাছেই তারা আপনার পার্সোনাল অ্যাসেটগুলো, আপনার পার্সোনাল যে সম্পদগুলো আছে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য চলে আসবে, যাতে একটি দরকারি অ্যামাউন্টের ক্যাপিটাল পাওয়া যায়। তাই এটাকে আমরা বলছি কোম্পানি এবং পার্টনারশিপের মধ্যে বা সোল প্রোপ্রাইটরশিপের মধ্যে পার্থক্য। কোম্পানির জন্য লিমিটেড লায়াবিলিটি, পার্টনারশিপ বা সোল প্রোপ্রাইটরশিপের জন্য আনলিমিটেড লায়াবিলিটি। সোল প্রোপ্রাইটরশিপ সম্পর্কে যদি আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা যায়, সোল প্রোপ্রাইটরশিপ, দুঃখিত, স্টক হোল্ডার্স ইকুইটির ব্যাপারে। স্টক হোল্ডার্স ইকুইটিতে যখন প্রফিট হয়, একটি কোম্পানির যখন প্রফিট হয় তখন তারা এই প্রফিটটাকে দুই রকম ব্যবহার করেন। ধরুন তাদের 20,000 টাকা প্রফিট হয়েছে, তারা এটিকে দুইভাবে ব্যবহার করতে পারেন। একটিকে বলে রিটেইন আর্নিংস, আরেকটিকে বলে ডিভিডেন্ড। আমরা যারা শেয়ার বিজনেস করি খুব ভালোই পরিচিত এই দুটির সাথে। ডিভিডেন্ডস, রিটেইনড আর্নিংস হলো প্রফিট থেকে যেই পরিমাণ অংশ কোম্পানি নিজের ব্যবসা এক্সপান্ড করার জন্য বা ব্যবসায় খাটানোর জন্য রেখে দেবে। ধরুন 20,000 টাকা থেকে সে কোম্পানি সেই 20,000 থেকে ধরি তারা 5,000 টাকা নিজেদের ব্যবসায় খাটানোর জন্য রেখে দিল, আর বাকি থাকলো কত? 15,000 টাকা। এই 15,000 টাকা তারা তাদের স্টক হোল্ডারকে সমানভাবে ভাগ করে দেবে। এটাকে আমরা বলছি ডিভিডেন্ড। আর এটাকে বলছি রিটেইনড আর্নিংস। ধরি আমাদের স্টক হোল্ডার্সের সংখ্যা আছে বা ক্যাপিটাল মার্কেটে যারা আছেন, আমাদের স্টক হোল্ডার্স আছেন, কত হবে, ধরুন 100 জন। যদি 100 জন থাকে তাহলে আমরা পার হেড ডিভিডেন্ড শেয়ার করতে পারবো 150 টাকা করে। আমরা 100 জনকে 150 টাকা করে দেব, আমাদের মোট 15,000 টাকা। এই যে 15,000 টাকা, তা মোটামুটি আমরা সবার মধ্যে ভাগ করে দিতে পারবো। এই যে কোম্পানির রিটেইন প্রফিটটা, এই প্রফিটটা এই দুই রকম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়। কিছু রিটেইন আর্নিংস হিসেবে থাকে আর কিছু ডিভিডেন্ড হিসেবে স্টক হোল্ডার্সের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাই আমরা দেখতে পাচ্ছি স্টক হোল্ডার্স ইকুইটি এবং ওনার্স ইকুইটির মধ্যে এই কয়েকটি বেসিক পার্থক্য ছাড়া খুব একটা পার্থক্য নেই। তাই আমরা যখন ভবিষ্যতে ব্যালেন্স শিট করব বা ইনকাম স্টেটমেন্ট বা এইসব তৈরি করব, আমরা যেটা সামনের কোর্সে আসবে ইনশাআল্লাহ, তখন আমরা দেখতে পাবো দুইটার পার্থক্যটা কখন ইউজ হয়। যখন আপনি কোনো কোম্পানির জন্য কোনো অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, তখন আপনি সোল প্রপার্টরশিপের মতো করবেন না, তখন স্টক হোল্ডার সিকিউরিটি দিয়ে করবেন। আর যখন সোল প্রপার্টরশিপ বা পার্টনারশিপের জন্য করবেন তখন আপনি করবেন ওনার সিকিউরিটি দিয়ে। মোটামুটি এটাই পার্থক্য। আজকে আমরা আর যাচ্ছি না, আমরা নেক্সট কোর্সে, নেক্সট টিউটোরিয়ালে ড্রয়িংস এবং রেভিনিউ বা এক্সপেন্স অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। টিল দেন, গুড বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি পাঠশালার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।